আমি মরে যাব কিন্তু আপনাকে বিয়ে করব না। শুনে নীলা চিৎকার করে বলল, না, আমি মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। বীরভদ্র আহমদকে ধাক্কা ছুড়ে ফেলে দিল পাথরের ওপর। এতে আহমদের মাথা ফেটে রক্ত বের হলো। অতঃপর সে ঘোষণা দিল, বন্ধুরা, একটা লাইক আর কমেন্ট আমাদের জন্য বড় অনুপ্রেরণা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘোষণা দিল, বিয়ে তো হবেই, সেটা আজকে রাতেই। আর যে বিয়ে করাবে বাধা দিবে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। বিয়ে তো হবেই, আর সেটা আজ রাতেই। এই হুজুরই আমাদের বিয়ে পড়াবে। যদি রাজি না হয় তবে একে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। তখন সারা বাধা দিতে গেলে দুজন বন্য মানুষ তাকে জাপটে ধরল। অতঃপর বীরভদ্র আবার ঘোষণা দিল, বাদ্যযন্ত্র বাজাও, আজ রাতেই উৎসব হবে। ইমাম সাহেব, প্রস্তুত হও। তুমি মন্ত্র পড়বে নাকি কোরআন পড়বে সেটা তোমার ব্যাপার, কিন্তু বিয়ে আজ হবেই। অতঃপর আহমদ রক্তাক্ত মাথায় উঠে বসার চেষ্টা করলেন। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তার মনে হলো জুব্বার পকেটে থাকা একটা ছোট্ট কৌটার কথা, যা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। বাবা বলেছিলেন, বিপদ যখন চূড়ান্ত হবে তখন এটা খুলবি। অতঃপর বীরভদ্র যখন বিয়ের আয়োজনে ব্যস্ত, আহমদ তখন গোপনে পকেটে হাত দিয়ে কৌটাটি বের করলেন। ঠিক তখন বীরভদ্রের হুঙ্কার দিল, ইমাম সাহেব, সময় শেষ, তাড়াতাড়ি এসো। এটা শুনে আহমদ দ্রুত কৌটার মুখটা খুললেন। সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝলকানি বেগুনি ধোঁয়া, আর সেই ধোঁয়ার সাথে সাথে গুহার বাতাস ভারী হয়ে গেল। বেগুনি ধোঁয়ায় মুহূর্তের মধ্যে গুহা অন্ধকার হয়ে গেল। আসলে এই ধোঁয়া সাধারণ ধোঁয়া নয়, এটি তীব্র ঝাঁঝালো এবং বিষাক্ত, যা চোখের পানি আর শ্বাসকষ্ট তৈরি করে। ইমাম আহমদের বাবা ছিলেন একজন দক্ষ হেকিম ও অ্যালকেমিস্ট। তিনি এটি তৈরি করেছিলেন আত্মরক্ষার জন্য। যাই হোক, ধোঁয়ার কারণে বন্য মানুষেরা এবং বীরভদ্র কাশতে শুরু করল। তাদের চোখ জ্বলছে, তারা কিছুই দেখতে পাচ্ছে না। গুহার ভেতর বিশৃঙ্খলা শুরু হলো। কেউ কেউ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে একে অপরের গায়ের ওপর পড়ল। তখন আহমদ হ্যাঁ হুজুর, আসছি। এই সুযোগ হাতছাড়া করলেন না। তিনি এক হাতে নিজের নাক মুখ চেপে ধরলেন এবং অন্য হাতে নীলাকে ধরে সারাকে সাথে নিয়ে পালাতে শুরু করলেন। দৌড়ে তারা গুহার মধ্যে এক বড় ফাটল দেখতে পায়। কিছু না ভেবে তারা সেই ফাটল দিয়েই পালাতে শুরু করল। কিন্তু ফাটলের ভেতরের পথটা অত্যন্ত সরু এবং পিছলি। এটি আসলে পাহাড়ের ভেতর দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক সুড়ঙ্গ। তারা তিনজন অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোতে লাগল। নীলা ভয়ে কাঁদছে, কিন্তু শব্দ করছে না। বেশ কিছুক্ষণ চলার পর তারা সুড়ঙ্গের অপর প্রান্তে আলো দেখতে পেল। তারা যখন বের হলো তখন দুপুর গড়িয়ে গেছে। তারা এখন জঙ্গলের একদম গভীরে, যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায়। জায়গাটা অদ্ভুত। এখানে গাছগুলো পাথরের মতো শক্ত এবং ধূসর, আর মাটির রং কালচে লাল। তখন সারা বলল, আমরা মনে হয় মৃতদের উপত্যকায় চলে এসেছি। লোককথা অনুযায়ী এখানে 1000 বছর আগে এক সমৃদ্ধ নগরী ছিল, যা কোনো অভিশাপে মাটির নিচে দেবে গেছে। এটা শুনে আহমদ বললেন, অভিশাপ হোক আর যাই হোক, বীরভদ্রের হাত থেকে বাঁচার জন্য এটাই সেরা জায়গা। সে সহজে এখানে আসবে না। কিন্তু আহমদের ধারণা ভুল ছিল। দূর থেকে শিঙার আওয়াজ ভেসে আসতে শুরু করল। তখন সারা চমকে উঠে বলল, ওটা বীরভদ্রের যুদ্ধের শিঙা। সে তার পুরো বাহিনী নিয়ে আমাদের ধাওয়া করছে। সে জানে এই সুড়ঙ্গ কোথায় বেরোয়। এটা শুনে আহমদ বললেন, আমাদের এমন কোনো জায়গায় লুকাতে হবে যেখানে তারা আমাদের খুঁজে পাবে না, বিশেষ করে কোনো উঁচু জায়গায়। অতঃপর তারা সামনে এগিয়ে চলল। কিন্তু হঠাৎ জঙ্গলের মাঝখানে এক বিশাল ধ্বংসস্তূপ তাদের নজরে এলো। এটি একটি প্রাচীন মন্দির বা দুর্গের ধ্বংসাবশেষ। বিশাল সব পাথরের স্তম্ভ, ভেঙে পড়া দেওয়াল, আর গায়ে শ্যাওলা ধরা নকশা। নকশাগুলো কোনো পরিচিত ধর্মের নয়, অদ্ভুত সব জ্যামিতিক আকার। এটা দেখে নীলা বলল, ওখানে যাওয়া কি আমাদের ঠিক হবে? জায়গাটা দেখে গা ছমছম করছে। তখন আহমদ বললেন, হ্যাঁ, এখানে আসা আমাদের জন্য ঠিক। এই পথই আমাদের সঠিক পথ। আল্লাহ আমাদের রক্ষা করবেন। খোলা জঙ্গলে আমরা সহজ শিকার। ওই ধ্বংসস্তূপের ভেতরে আত্মগোপন করার জায়গা পাওয়া যাবে। তাছাড়া ওপর থেকে শত্রুর গতিবিধি দেখা যাবে। অতঃপর তারা ধ্বংসস্তূপের দিকে দৌড় দিল। এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করল। ভেতরে বিশাল এক চত্বর। চত্বরের মাঝখানে একটা শুকনো কুয়া। তারা যখন ভেতরে ঢুকল তখন পেছনের জঙ্গল থেকে বন্য মানুষের কোলাহল শোনা যাচ্ছে। তারা হয়তো খুব কাছে চলে এসেছে। অতঃপর তারা মিনারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। সিঁড়িগুলো নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তারা মিনারের মাঝামাঝি একটা বারান্দায় আশ্রয় নিল। এখান থেকে নিচের জঙ্গল দেখা যায়। এদিকে বীরভদ্র ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়িয়ে অট্টহাসি দিয়ে বলল, হুজুর, তুমি নিজেই তোমার কবরের ভেতরে এসে ঢুকেছ।
তুমি নিজেই মৃত্যুর ফাঁদে পা দিয়েছো, এখান থেকে কেউ বাঁচে না। হুজুর, তুমি নিজেই নিজের কবরে এসে ঢুকেছ। এই ধ্বংসস্তূপ থেকে কেউ জীবিত ফেরে না। নামো, নেমে এসো, আমি কথা দিচ্ছি সহজ মৃত্যু দেব। আহমদ বারান্দার আড়াল থেকে দেখলেন বীরভদ্র একা নয়, তার সাথে অন্তত 50 জন সশস্ত্র যোদ্ধা। তাই সে বুঝে গেল লড়াই করে পালানো অসম্ভব। হঠাৎ নীলা আহমদের হাত খামচে ধরে বলল, দেখুন তো কুয়ার মধ্যে ওটা কি? আহমদ তাকিয়ে দেখল চত্বরের মাঝখানের সেই শুকনো কুয়া থেকে হালকা নীল রঙের আলো বের হচ্ছে। দিনের আলোতেও সেই আভা স্পষ্ট, আর কুয়ার ভেতর থেকে একটা যান্ত্রিক ঘড়ঘড় শব্দ আসছে, যেন মাটির নিচে বিশাল কোনো চাকা ঘুরছে। এই দৃশ্য দেখে আহমদ অবাক হয়ে বললেন, এটা কোনো সাধারণ কুয়া নয়। এইদিকে বীরভদ্রের কুকুরগুলো চিৎকার করে ডাকতে শুরু করল, কিন্তু তারা ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতে চাইল না। তখন বীরভদ্র রেগে গিয়ে এক কুকুরের গায়ে লাথি মেরে বলল, কাপুরুষের দল, ঢোক ভেতরে। এক পর্যায়ে সে নিজেই তলোয়ার উঁচিয়ে ভেতরে পা রাখল, তার সৈন্যরাও তাকে অনুসরণ করল। তারা যখন চত্বরের মাঝখানে এলো, তখন হঠাৎ কুয়ার ভেতরের যান্ত্রিক শব্দটা বেড়ে গেল এবং পুরো ধ্বংসস্তূপ কেঁপে উঠল ভূমিকম্পের মতো। আহমদ, নীলা আর সারা মিনারের দেয়াল ধরে বসে পড়ল। নিচে চত্বরের মেঝের পাথরগুলো সরে যেতে শুরু করল। আসলে এটি একটি বিশাল ফাঁদ। প্রাচীন যুগের মানুষেরা তাদের দুর্গ রক্ষার জন্য এই ব্যবস্থা করে রেখেছিল। বীরভদ্র কিছু বোঝার আগেই তার পায়ের নিচের মাটি সরে গেল। সে এবং তার 10-12 জন সৈন্য হুড়ুমুড় করে নিচে পড়ে গেল। তবে বীরভদ্র পড়ার সময় এক হাতে একটা ঝুলে থাকা শিকড় ধরে ফেলল। ফলে বীরভদ্র ঝুলে আছে গভীর গর্তের ওপর। নিচে অন্ধকার, কিন্তু সেখান থেকে সেই নীল আলো আসছে। তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। এইদিকে আহমদ ওপর থেকে সব দেখছিলেন। তিনি ভাবলেন এটাই সুযোগ। তাই তিনি বললেন, চলো আমরা এই সুযোগে পেছনের দিক দিয়ে নেমে পালাই, ওরা এখন বিভ্রান্ত। অতঃপর তারা মিনারের পেছনের দিকের ভাঙা দেয়াল বেয়ে নামতে শুরু করলেন। তারা যখন নিচে নামল, তখন দেখল তারা ধ্বংসস্তূপের উল্টো দিকে এক গভীর খাদের সামনে। খাদের ওপর একটি পুরনো দড়ির সেতু। সেতুটা জরাজীর্ণ, অনেক জায়গায় দড়ি ছিঁড়েও গেছে। এটা দেখে সারা বলল, এই সেতু পার হওয়া আত্মহত্যার সমতুল্য, বাতাসেই এটা দুলছে। তখন আহমদ বললেন, পেছনে বীরভদ্রের বাহিনী, সামনে এই সেতু, আমাদের ঝুঁকি নিতেই হবে। অতঃপর আহমদ প্রথমে পা বাড়ালেন। প্রতিটি পদক্ষেপে সেতুটা ক্যাচ ক্যাচ শব্দ করে দুলছে। নিচে গভীর খাদ, যার তলায় খরস্রোতা নদী। আহমদ আস্তে আস্তে মাঝপথে গেলেন। তারপর নীলাও ভয়ে চোখ বন্ধ করে এগোতে লাগল, আর সারা সবার পেছনে। এইদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বীরভদ্র উঠে এলো। তার সারা শরীরে কাদা আর রক্ত, কিন্তু সে বেঁচে আছে। তার রাগ এখন উন্মাদনার পর্যায়ে পৌঁছে গেছে। তাই সে তার সৈন্যদের আদেশ না দিয়ে নিজেই খাদের ধারে। সে দেখতে পেল তারা সেতুটের মাঝখানে চলে গেছে। প্রিয় বন্ধুগান, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর চতুর্থ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।